চলো পলিটি পলিটি শুরু করেছিলাম আর্টিকেল, হ্যাঁ, ধারা। ভারতীয় যে সংবিধানের ধারা আমরা শুরু করেছিলাম আর্টিকেল। ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান যে পলিটি, সংবিধানের যে ধারা বা অনুচ্ছেদ আছে, আর্টিকেল আছে, সে ধারা আমাদের চলছিল। লাস্ট হয়েছিল 165, তাই তো অসীম? তাহলে 165 যদি আমরা বলি, লাস্ট যেটা বলছিলাম 152 থেকে শুরু হচ্ছে আমাদের, কি বলবো, রাজ্যের শাসন বিভাগ ও সরকার, ষষ্ঠ অধ্যায় পার্ট 6 যেটা বলি। 152 থেকে 153 কি আছে? রাজ্যপাল আছে। 154তে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা আছে। 155 রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবে বা রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করবে, এটা 155। এগুলো ইম্পর্টেন্ট বলেছিলাম। 157 বলেছিলাম রাজ্যপাল পদে নিযুক্ত হবার যোগ্যতা, কি কি যোগ্যতা দরকার রাজ্যপালের, সেটা 157তে বলা আছে। শর্ত বলা আছে 158। রাজ্যপালের শপথ 159-এ বলা হয়েছে। এগুলো আমরা করেছিলাম গত ক্লাসে। তো আজকে শুরু করব তারপর থেকেই 168, ঠিক আছে? যেগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আর্টিকেল করছি আমরা, কিন্তু হ্যাঁ, সব আর্টিকেল আমাদের দরকার নাই, যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো দরকার সেগুলোই আমরা করছি। অত আর্টিকেল মনে রাখাও সম্ভব না। নেক্সট তাহলে আমরা করব 168 আর্টিকেল 168। বাঙালি সেই জন্যই তো আমরা। তাহলে 168 নম্বর ধারাতে কি বলা হয়েছে না, অঙ্গরাজ্যের আইন বিভাগের গঠনতন্ত্র। অঙ্গরাজ্যের আইন বিভাগের গঠনতন্ত্র। আইন বিভাগের গঠনতন্ত্র। আইন বিভাগের গঠনতন্ত্র কি বলা হচ্ছে? অঙ্গরাজ্য অর্থাৎ আমরা যে স্টেটগুলো রয়েছে আর কি, আমাদের যা রাজ্যগুলো, সেই রাজ্যে যে আইন বিভাগ, সেটা আইন বিভাগ কি নিয়ে গঠিত হবে, সেই গঠনটা এখানে বলা হয়েছে 168 আর্টিকেল 168-তে। নেক্সট আমরা করব 169 আর্টিকেল 169, 169 নম্বর ধারা। তাহলে 169 নম্বর ধারাতে কি বলা হয়েছে না, রাজ্য বিধান পরিষদের সৃষ্টি বা বিলুপ্তির যে পদ্ধতি, সেটা রাজ্য বিধানসভার সৃষ্টি বা বিলুপ্তি, সৃষ্টি বা বিলুপ্তির পদ্ধতি না, রাজ্য যে বিধানসভাগুলো সেগুলো কিভাবে সৃষ্টি হবে, সেগুলোকে কিভাবে বিলুপ্ত করা হবে, সেটা 169-এ বলা হয়েছে। এবার রাজ্য বিধানসভা কি, ওগুলো আমরা আলাদাভাবে আলোচনা করব, হ্যাঁ। রাজ্যসভা, লোকসভা, রাজ্য বিধানসভা, ওগুলো করব। এখন ধারা করছি, ধারাগুলো করে নিই। নেক্সট 170 আর্টিকেল 170। তাহলে এই যে বললাম রাজ্য বিধানসভার সৃষ্টি বা বিলুপ্তির পদ্ধতি, সেটা 169 ধারাতে আছে। আর রাজ্য বিধানসভার যে গঠন, কিভাবে রাজ্য বিধানসভা গঠন হবে, সেটা আর্টিকেল 170-এ বলা হয়েছে। কি বলা হয়েছে? রাজ্য বিধানসভার গঠন। রাজ্য বিধানসভার গঠন। রাজ্য বিধানসভার গঠন কত নম্বর ধারায় বলা হয়েছে? 170। জাস্ট এটুকু মনে রাখো। কোশ্চেন এইভাবেই হবে যে রাজ্য বিধানসভার গঠন কত নম্বর ধারায় উল্লেখ আছে, তখন উত্তর হয়ে যাবে 170। ক্লোজ আছে 169, 170, এইভাবেই দিয়ে দিবে। তাহলে রাজ্য বিধানসভার গঠন কত নম্বর ধারায় বলা হয়েছে? 170, 170। বা রাজ্য বিধানসভার, হ্যাঁ বলো। 169-এ কি বলা হয়েছে বললাম? রাজ্য বিধান, না না, ভুলে ফেলেছি, মিস্টেক হয়ে গেছে। বিধান পরিষদ হবে ওটা, দুটো আলাদা জিনিস। একটা বিধানসভা, একটা বিধান পরিষদ, হ্যাঁ গুলি ফেলেছি। বিধান পরিষদ, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক করে নাও। রাজ্য বিধান পরিষদ ভাবছি, কিন্তু লিখছি বলছি আলাদা। বিধান পরিষদ,
দুটো আলাদা জিনিস, ঠিক করে নাও, একটু কারেকশন করে নাও। রাজ্য বিধান পরিষদ সৃষ্টি বা বিলুপ্তি এটা, আর 170 হচ্ছে রাজ্য বিধানসভার গঠন, দুটো আলাদা জিনিস, ঠিক আছে। বিধানসভা বলতে লেজিসলেটিভ কাউন্সিল যেটা, হ্যাঁ, না লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভা, অ্যাসেম্বলি হচ্ছে সভা, আর কাউন্সিল হচ্ছে পরিষদ, কাউন্সিল মানে পরিষদ। লেজিসলেটিভ কাউন্সিল যদি বলে সেটা হচ্ছে রাজ্য বিধান পরিষদ যেটা বলছি, আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেটা হচ্ছে বিধানসভা। এই যে এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ বলিনি, অ্যাসেম্বলি, তাহলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটা হচ্ছে রাজ্য বিধানসভা, বলিনি বিধানসভার ভোট হবে, এটা হচ্ছে বিধানসভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি 170, অ্যাসেম্বলি হচ্ছে বিধানসভা, আর বিধান পরিষদ যদি বলে কাউন্সিল, কাউন্সিল মানে পরিষদ হয়ে যাবে, লেজিসলেটিভ কাউন্সিল। নেক্সট আমরা পড়বো 175, আর্টিকেল 175, গুরুত্বপূর্ণ, যেগুলো দরকার নাই সেগুলো বাদ দিয়ে যাচ্ছি, শুধু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণগুলো করছি। 175, এখানে কি বলা হয়েছে না, রাজ্যপাল রাজ্য আইনসভার উভয় কক্ষে বক্তব্য রাখতে পারবে, ঠিক আছে। রাজ্যপাল, মনে রাখবে ইম্পর্টেন্ট, 175 খুবই, রাজ্যপাল রাজ্য আইনসভার, রাজ্য আইনসভার উভয় কক্ষে, উভয় কক্ষে বক্তব্য রাখতে পারবে, বক্তব্য রাখতে পারবে, এটা 175 বলা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট 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 175, 194, জাম্প করলাম অনেক, 194 অত দরকার নাই, একদম 194 চলে আসো। 194, না রাজ্য আইনসভার যে সদস্য থাকবে সেই সদস্যদের কি কি ক্ষমতা আছে বা সুযোগ সুবিধা আছে সেটা 194 বলা হয়েছে। রাজ্য আইনসভার, রাজ্য আইনসভার সদস্যদের ক্ষমতা ও সুযোগ সুবিধা, সুযোগ সুবিধা, তাহলে 194 কি বলা আছে, রাজ্য আইনসভার সদস্যদের ক্ষমতা ও সুযোগ সুবিধা, 194 এটা। আর্টিকেল 200, 200 নম্বর ধারায় কি বলা হয়েছে না, কি বলবো, রাজ্য আইনসভায় দেখা যাচ্ছে কোনো বিল পাস হলো, তাহলে এই বিল পাস যখন করবে আর কি, কার সম্মতি লাগবে, রাজ্যপালের, ঠিক যেরকম রাজ্যসভায় আর কি যে বিল পাস হয় সেই বিলে কার সই লাগবে, রাষ্ট্রপতির, তবেকা সেই বিলটা পাস হবে। তাহলে রাজ্য আইনসভাতেও কিন্তু যে বিলটা পাস করাবে আর কি, সেই বিল পাস করতে গেলে রাজ্যপালের সম্মতি নিতে হবে। এবার রাজ্যপাল যদি সই চাই সেটাকে সই করতে পারে, পাস করাতে পারে, যদি রাজ্যপাল সেটাকে না চাই তাহলে সেটা কি ফেলে রাখতে পারে। তারপরে যদি আবার রাজ্য আইনসভা থেকে সেটাকে অ্যাপিল করা হয় যে সই করুন, স্বাক্ষর করুন, রাজ্যপাল সেটাকে কি করবে, হয় সই করবে, নালে ফেলে রাখতে পারবে না, কারণ প্রথমবার তো ফেলে রেখেছিল। এবার কি করবে, সে সেটাকে, যেহেতু সে মত দিচ্ছে না, সই করছে না, কিছু করছে না, সে রাষ্ট্রপতিকে ট্রান্সফার করে দেবে। এবার রাষ্ট্রপতি দেখবে সেটাকে সই করা যায় কি না। তাহলে কি বলা হলো, রাজ্যপাল রাজ্য আইনসভার যে অনুমোদন, সেই বিল, অনুমোদন বিল আর কি, সেই বিলে তার সম্মতি না প্রদান করলে রাষ্ট্রপতির অনুমতির জন্য সেটাকে সংরক্ষণ করতে পারে বা তার কাছে পাঠাতে পারে। এটাই 200 নম্বর ধারাতে বলা হয়েছে, লিখে নাও নিজেরা, লিখছি না আমি, কি লিখবে, রাজ্যপাল
রাজ্য আইনসভার, নোট করছো কি, বলবো তাহলে? হ্যাঁ লিখে নাও। রাজ্যপাল রাজ্য আইনসভার অনুমোদিত কোনো বিলে লিখবে, বিলে, অনুমোদিত কোনো বিলে সম্মতি প্রদান না করে রাষ্ট্রপতির কাছে বিলটিকে পাঠাতে পারেন। এটাই 200 নম্বরে বলা হয়েছে। হ্যাঁ, সম্মতি প্রদান না করে বা অনুমতি না দিয়ে, নিজের ভাষায় লিখে নাও, সম্মতি প্রদান না করে বা অনুমতি না দিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন, বা স্বাক্ষর না করে, নিজের মতো লিখে নাও। বিলটিকে সই না করে বা সম্মতি না দিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। এটা হচ্ছে 200 নম্বর আর্টিকেল। ইম্পর্টেন্ট, খুবই মনে রাখবে। আরও একবার বলে দিচ্ছি কি না, রাজ্য আইনসভায় দেখা যাচ্ছে কোনো বিল পাশ হলো, পাশ হলো না, পাশ করার জন্য অনুমতি চাইলো। এবার সেই বিল পাশ কখন হবে? যখন রাজ্যপাল সই করবে। এবার রাজ্যপাল যদি সই না করে সেটাকে রাষ্ট্রপতির জন্য ফেলে রাখেন বা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন যে আপনি যাও করবেন করেন, বুঝে নিন, আমি সই করতে পারবো না, তাহলে এটাকেই বলবো আর্টিকেল 200 বা 200 আর্টিকেল। এইটাকেই বলা হয়েছে আর্টিকেল 200 নম্বরে। আর্টিকেল 200-তে এই কথাটাকেই তুলে ধরা হয়েছে বা বলা হয়েছে কি না, রাজ্যপাল চাইলে রাজ্য আইনসভার কোনো বিলকে সই না করে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। ব্যাস, নেক্সট চলো। আর্টিকেল 213। আর্টিকেল 213, রাজ্যপালের অধ্যাদেশ জারি। অধ্যাদেশ জারি। আর্টিকেল 213-তে কি বলা হয়েছে? রাজ্যপালের অধ্যাদেশ জারি। এবার রাজ্যপাল কি রাজ্যের সর্বক্ষমতার অধিকারী, তাই তো? এবার রাজ্যপাল যদি চায় সে অধ্যাদেশ জারি করতে পারে, বিভিন্ন নিয়মকানুন চালু রাখতে পারে বা জারি করতে পারে। এটাই 213 নম্বর ধারায় বলা হয়েছে। 213 নম্বরে কি বলা হয়েছে? রাজ্যপালের অধ্যাদেশ জারি মানে কি, রাজ্যপালের তো একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে এক কথায়। এই গেল 213। নেক্সট যেটা শুরু হচ্ছে আমাদের হাইকোর্ট। হাইকোর্ট কত থেকে? 214 নম্বর ধারা থেকে শুরু হচ্ছে, মনে রাখবা। হাইকোর্ট 214 নম্বর থেকে বলা হচ্ছে, আর্টিকেল 214, ইম্পর্টেন্ট। আর্টিকেল 214, 214 নম্বর ধারায় কি বলা হয়েছে? রাজ্যে হাইকোর্টের উপস্থিতি। রাজ্যে হাইকোর্টের উপস্থিতি। হাইকোর্টের উপস্থিতি। রাজ্যে হাইকোর্টের উপস্থিতি। না, আমাদের রাজ্যে হাইকোর্ট যেটা, কলকাতা হাইকোর্ট। টোটাল ভারতবর্ষে কটা হাইকোর্ট আছে জানা আছে কারো? হাইকোর্ট আছে 25টি। সব থেকে বড় যদি হাইকোর্ট বলি, আগরতলা হাইকোর্ট। ওখানে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, তারপরে মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যের, এই 4টি রাজ্যের হয় আর কি, বিচার হয়। আর বোম্বে, মাদ্রাজ, আর আরেকটা কলকাতা, এই 3টে জায়গায় প্রথম হাইকোর্ট স্থাপিত হয়। ঠিক আছে, এই 3টে জায়গায় প্রথম হাইকোর্ট স্থাপিত হয়। মানে মনে রাখবে, ভারতের প্রথম যদি হাইকোর্ট বলে কলকাতা হাইকোর্ট, প্রথম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট। আর 25টা আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এর মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে যাবে যে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি কে। রিসেন্ট যেগুলো চেঞ্জ হয় সেগুলো দিয়ে দেয় কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, এগুলো মনে রাখতে হবে আমাদের। তাহলে 214-তে কি বলা হয়েছে? রাজ্যে হাইকোর্টের উপস্থিতি থাকার কথা বলা হয়েছে। রাজ্যে হাইকোর্টের উপস্থিতি কত? 214 নম্বর ধারা। নেক্সট আর্টিকেল 215। 215-তে কি বলা হয়েছে? হাইকোর্টের অভিলেখ আদালত। 215-তে কি বলা হয়েছে? হাইকোর্টের অভিলেখ আদালত। হাইকোর্টের
অভিলেখ আদালত, অভিলেখ আদালত অত গুরুত্বপূর্ণ না। 214 ইম্পর্টেন্ট, 216 ইম্পর্টেন্ট। 216 নম্বর ধারা কি বলা হয়েছে? হাইকোর্টের গঠন। 214 216 মনে রাখবে। 216তে বলা হয়েছে হাইকোর্টের উপস্থিতি, মানে একটা রাজ্য, সেই রাজ্যের বিচার ব্যবস্থার জন্য একটা কোর্ট থাকা উচিত, যেটা ওই রাজ্যের সর্বোচ্চ আদালত হবে, সেটা হচ্ছে হাইকোর্ট। তাহলে এই হাইকোর্টের উপস্থিতির কথা বলা হয়েছে 214। না, হাইকোর্ট কিভাবে গঠিত হবে সেটা বলা হয়েছে 216। হাইকোর্টের গঠন, হাইকোর্টের গঠন, গঠন। তাহলে প্রথমে একদম সর্বনিম্ন যদি বলি, কোর্টের বা বিচার বা আদালত যদি বলি, একদম সর্বনিম্ন স্তরে হয়ে যাবে কি কি বলবো, মহকুমা আদালত, আমাদের যেরকম তেহট্ট কোর্ট মহকুমার আন্ডারে পড়ে। তারপরে কৃষ্ণনগর হাইকোর্ট, কৃষ্ণনগর হাইকোর্ট বলছি কেন, সরি, কৃষ্ণনগর, ওটা কি কৃষ্ণনগর কোর্ট, ওটা হয়ে গেল জেলা, জেলা কোর্ট। তারপরে যাবে হাইকোর্ট, প্রথমে মহকুমা কোর্ট বা আঞ্চলিক যেটা হয়ে যাবে, তারপরে জেলা, তারপরে কার রাজ্যে যাবে। আর্টিকেল 216তে হাইকোর্টের গঠন বলা হয়েছে। নেক্সট 222, আর্টিকেল 222, 222-এ কি বলা আছে না, হাইকোর্টের যে বিচারপতি, সেই বিচারপতিদের এক আদালত থেকে অন্য আদালতে বদলি বা স্থানান্তর। হাইকোর্টের বিচারপতিদের এক আদালত থেকে অন্য আদালতে বদলি, এক আদালত থেকে অন্য আদালতে বদলি। রিসেন্ট বলতে 2-3 মাস আগে বিহার হাইকোর্ট বা পাটনা হাইকোর্টের যে জাজ, সে গেল কি কেরালা হাইকোর্টে, আর কেরালা থেকে আসলো বিহারে। তাহলে কেরালার এখন বর্তমান যে হাইকোর্টের বিচারপতি, সে হচ্ছে আরিফ মোহাম্মদ খান, ঠিক আছে, কেরালা হাইকোর্টের। আর্টিকেল 222, 22-এর পরে মনে রাখবো 226, 226, 226, 226-এ কি বলা হয়েছে? হাইকোর্টের নির্দেশ জারি, হাইকোর্টের নির্দেশ জারি, হাইকোর্টের নির্দেশ জারি। হাইকোর্টের নির্দেশ জারি মানে হাইকোর্টের তার মানে সুবিধা অনুযায়ী বা বিচার ব্যবস্থা চালানোর জন্য বা জনগণের স্বার্থে, রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে তারা তাদের নির্দেশ জারি করতে পারে। যেমন দেখা যাচ্ছে কি কি বলবো, দুর্যোগ বিপর্যয়, এই আপদকালীন, তখন কি যে কোনো নিয়ম জারি করতে পারে, নির্দেশ দিতে পারে। বা দেখা যাচ্ছে কোনো প্যান্ডামিক, যেটা করোনার কথাই মনে করো, করোনা শুরু হয়েছিল, সেই সময় কি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, বিভিন্ন রুলস সেগুলো জারি করতে বলেছিল। সেরকম হাইকোর্টে চাইলে রাজ্যে বিভিন্ন সময়ে নির্দেশ জারি করতে পারে। এটা 226-এ বলা হয়েছে যে হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি বা হাইকোর্ট, তারা তাদের যে প্যানেল বোর্ড আছে, তারা চাইলে নির্দেশ জারি করতে পারে। এটা আর্টিকেল 226-এ বলা হয়েছে। আর্টিকেল 231, 231-এ কি বলা আছে? 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট, 2 বা তার বেশি বা ততোধিক লেখো, 2 বা ততোধিক রাজ্যের জন্য। এখন আবার কোন সূর্যের উদয় হচ্ছে জানতাম, বেড়া দেখতে এসছিস, হয়েছে দেখা, এবার বাইরে যা, নালে দেখ, রিমুভ করে দেবো। 2 বা ততোধিক রাজ্যের
দুই বা ততোধিক রাজ্যের, যা ভুলে গেলাম কি বলছিলাম, আর্টিকেল 231-এ কি বলা আছে, দুই বা ততোধিক রাজ্যের সাধারণ হাইকোর্ট হতে পারে। সাধারণ হাইকোর্ট, এইচসি লিখে দিলাম। হাইকোর্ট মানে একটা হাইকোর্টে দুটো বা তিনটে বা তার বেশি রাজ্যের বা অঙ্গরাজ্যও এখানে চলে আসবে, কিন্তু বিচার হতে পারে। যেমন আমাদের কলকাতা হাইকোর্টে কোন রাজ্য এবং অঙ্গরাজ্যের বিচার হয় জানা আছে? বলো, কথা বলো, মুখ খোলো। তা তা জানবি কি করি, নালায়েক? হুম, তাও হতো না, তার জন্য পড়তে হয়। কি বলছিলাম না, দুই বা পশ্চিমবঙ্গ, কলকাতা হাইকোর্ট যদি বলি, পশ্চিমবঙ্গের যে হাইকোর্ট সেটা কলকাতায় অবস্থিত, কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্টে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ আর সেই সঙ্গে সঙ্গে আন্দামান অ্যান্ড নিকোবর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আলোচনা হয়। না, পশ্চিমবঙ্গ হাইকোর্ট যেটা বলি কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্টে তিনটে পার্ট, তিনটে স্থান আছে বা তিনটে কি কোয়ার্টার আছে। একটা হচ্ছে কলকাতা যেটা মেন হেড, এর তাছাড়াও আমাদের উত্তরবঙ্গে যেটা রয়েছে সেটা আছে কোথায়, শিলিগুড়ি, শিলিগুড়িতে রয়েছে, আর আন্দামানের পোর্ট ব্লেয়ারে আছে। তিনটে, ঠিক আছে, তিন জায়গায় এর বিচার হয়। এবার মূল যে কোয়ার্টার সেটা হচ্ছে হেডকোয়ার্টার, সেটা হচ্ছে কলকাতাতে মূল হাইকোর্ট। এই হাইকোর্টের ব্রাঞ্চ আছে শিলিগুড়িতে একটা, আর পোর্ট ব্লেয়ারে আছে আন্দামানের একটা। তাহলে কলকাতা হাইকোর্ট যেটা ভারতের প্রথম হাইকোর্ট কলকাতাতেই, পশ্চিমবঙ্গ আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই দুটো রাজ্য, এই দুটো রাজ্য না, রাজ্য ও অঙ্গরাজ্যের বিচার হয়। আর এর ব্রাঞ্চ কোথায় আছে, শিলিগুড়ি আর পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। কত বললাম লাস্ট, 231। নেক্সট 232, আর্টিকেল 232, দরকার নেই 232 ছাড়ো, 233 পড়ো। আর্টিকেল 233। তাহলে সুপ্রিয় বাড়িতে পূজা দিলে বললেও নি একবার, সত্যি ও পালিয়ে গেছে, পালিয়ে গেছে না। 233, 233-এ কি বলা আছে, জেলা, কি বলবো, হ্যাঁ জেলা কোর্ট বা বিচারপতিদের নিয়োগ। জেলা কোর্ট লেখো তাহলে হবে, জেলা কোর্টে বিচারপতিদের নিয়োগ, বিচারপতিদের নিয়োগ। ওই যে বললাম একদম নিম্ন স্তরে যেটা অবস্থান করে সেটা হচ্ছে আমাদের জেলা পরিষদ বা মহকুমা বলতে পারো, জেলা পরিষদ তো না, মহকুমা বলো, মহকুমা কোর্ট। প্রথমে কি বললাম, মহকুমা কোর্ট, মহকুমা কোর্ট। নেক্সট কি আসছে, জেলা কোর্ট, তারপরে আসছে হাইকোর্ট। জেলা কোর্ট বা মহকুমা কোর্ট আমাদের যদি উদাহরণ দিই তাহলে সব থেকে ভালো বুঝতে পারবে, তেহট্ট কোর্ট বলি, তেহট্ট কি আমাদের মহকুমার আন্ডারে পড়ছে, তাহলে তেহট্ট কোর্ট হয়ে যাবে। তারপরে জেলা কোর্ট যেটা কৃষ্ণনগরে অবস্থান করছে, সদরের কাছে। তারপরে নেক্সট হচ্ছে হাইকোর্ট। এই মহকুমা কোর্ট বা তেহট্ট কোর্টে বিচার হবে, এখানে যদি না হয় তাহলে জেলা কোর্টে চলে যাবে, এরা না পারলে জেলা কোর্ট, তারপরে হাইকোর্টে যাবে। আর বড় সড়ো বিষয় হলে অনেকে একদম ডাইরেক্ট হাইকোর্টে কেস করে। চলো অত ভাবনা চিন্তা করে লাভ নাই আমাদের, জাস্ট এটা মাথায় রাখো, আর্টিকেল 233-এ বলা হয়েছে জেলা কোর্টে বিচারপতিদের নিয়োগ, ঠিক আছে। এগুলো ডিটেলসে পড়বো আমরা, মানে হাইকোর্টে বিচারপতিদের ও সব, সুপ্রিম কোর্ট হাইকোর্টের সব পড়তে হবে, ওগুলোর উপরে ক্লাস করতে হবে। নেক্সট 233 বললাম, ব্যাস এটা মনে রাখো তাহলেই হবে। নেক্সট 243, 243, 243 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবে। 243 নম্বর ধারায় কি বলা হয়েছে, পঞ্চায়েতের সংজ্ঞা, পঞ্চায়েতের সংজ্ঞা, পঞ্চায়েতের সংজ্ঞা। এই যে পঞ্চায়েতগুলো কি কেমন হওয়া উচিত, পঞ্চায়েতের সংজ্ঞা দেওয়া হয়েছে, ডেফিনেশন অফ পঞ্চায়েত, কত নম্বর, আর্টিকেল 243 নম্বর ধারায়, 243। আর্টিকেল নেক্সট 243 এ, 243 হচ্ছে মেন ধারা, এর আবার এটা হচ্ছে 243 ক্লজ বলতে পারো, সাব ক্লজ হয়ে যাবে
এ। তাহলে 243 এতে কি বলা হয়েছে? গ্রাম সভার কথা, গ্রাম সভার কথা। 243 বি, 243 বি, সাবক্লস বি। 243 বিতেও কি বলা হয়েছে? পঞ্চায়েতের নিয়ম, পঞ্চায়েতের নিয়ম, পঞ্চায়েতের নিয়ম, কি কি নিয়ম লাগু থাকবে সেগুলো 243 বিতে বলা হয়েছে। 243 সি, 243 সাবক্লস সি, এতে কি বলা হয়েছে? পঞ্চায়েতের গঠন, পঞ্চায়েতের গঠন, পঞ্চায়েতের গঠন। তাহলে 243 সবগুলো ইম্পর্টেন্ট। 243-এ কি বলা হয়েছে? পঞ্চায়েতের সংজ্ঞা, পঞ্চায়েতটা কেমন হওয়া উচিত, কি পঞ্চায়েত কি সেটা বলা হয়েছে 243। 243 এতে কি বলা হয়েছে? গ্রাম সভা। না, অনেকগুলো গ্রাম নিয়ে বা গ্রামের যে সদস্য বা গ্রাম যে কর্তা, যেটাকে আমরা বলি মেম্বার, এই মেম্বার, এক একজন মেম্বার, এরা কি হয়? পঞ্চায়েতের সদস্য। কিন্তু পঞ্চায়েতের সদস্য হচ্ছে মেম্বার। ঠিক আছে, আমরা কি করি? একদম জিরো লেভেল ভাবো, জিরো লেভেল, একদম জিরো লেভেলে কি আছে? গ্রাম। গ্রাম থেকে আমরা কি করি? একজনকে মনোনীত করি, সে হচ্ছে আমাদের মেম্বার বলি। মেম্বার মানেই সদস্য। ঠিক আছে, পঞ্চায়েতের সদস্য ইয়ে। এবার একাধিক মেম্বার নিয়ে তৈরি হয় কি? অনেকগুলো মেম্বার, মানে এ একটা গ্রাম, এ একটা গ্রাম, এ একটা গ্রাম, চারিদিক থেকে অনেকগুলো গ্রামের মেম্বার বা সদস্যদের নিয়ে তৈরি হয় একটা পঞ্চায়েত। এই পঞ্চায়েতের যে এই সদস্যদের মধ্যে একজনকে আমরা কি করি? প্রধান হিসাবে নিয়োগ করি। এই প্রত্যেকটা গ্রামের যে মেম্বার, সেই মেম্বার নিয়ে তৈরি হয় পঞ্চায়েত সদস্যগণ। এই পঞ্চায়েত সদস্যগণের মধ্যে একজনকে আমরা কি করি? প্রধান নির্বাচিত করি। ঠিক আছে, তাহলে এটা গেল একদম জিরো লেভেলে, প্রধান আসলো। নেক্সট, প্রধানের থেকে যে বড় পদ সে কি হয়ে গেল? না, প্রধান কিন্তু পঞ্চায়েতের সদস্যদের মধ্যে একজন হয়। প্রধানের থেকে যে বড় পদ সে কি হয়ে গেল? পঞ্চায়েত সমিতির যে সদস্য, পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি দেখবে যখন একদম ই ভোট হয় আর কি, কি বলবো ওটাকে, কি ভোট বলে? পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোট, তিনজন ভোটে দাঁড়ায়, তিনটে করে ভোট দিতে হয়, একটা হচ্ছে মেম্বারের জন্য, একটা পঞ্চায়েত সমিতির জন্য, আর একটা জেলা পরিষদের জন্য। তাহলে একদম সর্বনিম্ন স্তর হচ্ছে প্রধান, এই সরি, প্রধান, প্রধান বলতে পারো বা মেম্বার বলতে পারো, একই একই সেম। ওই তো মেম্বারদেরই তো একজনকে চুজ করি প্রধান, মেম্বার মানেই তো প্রধান, মেম্বারদের মধ্যেই একজনকে আমরা প্রধান হিসেবে বেছে নিই। ঠিক আছে, তাহলে এই যে প্রধান একেবারে জিরো লেভেল চলে গেল। তারপরে আসছে কি? পঞ্চায়েত সমিতি। তারপরে কি আসছে? জেলা পরিষদ, জেলা পরিষদ, জেলা পরিষদ। ঠিক আছে, জেলা পরিষদ। তাহলে প্রধান, তার থেকে বড় কে হয়ে গেল? পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতির অনেক সদস্য থাকে, তাদের মধ্যে একজন সদস্যকে আমরা নিয়োগ করি, যে পঞ্চায়েত সমিতির সভাপতি বলা হয় যাকে। ঠিক আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি বলা হয়। বিডিও অফিসে দেখবে একজন সভাপতি থাকে, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকে, থাকে, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকে। তাহলে এ কি? পঞ্চায়েত সমিতিদের, পঞ্চায়েতে প্রত্যেক যতগুলো পঞ্চায়েত আছে আর কি, সেই পঞ্চায়েতের হেড, যেরকম অনেক মেম্বার আছে, সেই মেম্বারদের মধ্যে একজনকে আমরা বেছে নিই, যাকে ওই পঞ্চায়েতের হেড বলি বা প্রধান। সেরকম অনেকগুলো প্রধান আছে, সেই প্রধান, অনেকগুলো প্রধান বলি না, অনেকগুলো ওই পঞ্চায়েত সমিতির সদস্য আছে, তাদের মধ্যে একজনকে বেছে নিই, যে হয়ে যায় পঞ্চায়েত সমিতির সভাপতি বা পঞ্চায়েত সমিতিদের মধ্যে হেড। আর তার থেকে উপরে চলে গেল যেটা, সেটা হচ্ছে জেলা পরিষদ। ঠিক আছে, এগুলো জেলা বেসিসে হয়ে যায়, জেলা পরিষদ। তারও উপরে যদি যাই তাহলে হয়ে যাবে এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা বলছিলাম আমরা। ঠিক আছে, বিধান সভা যেটা আর কি। আর এমএলএ এর পরে যেটা হয়ে গেল, সেটা হয়ে গেল আমাদের এমপি, একদম সর্বোচ্চ পদ। ওই এমএলএদের মধ্যে থেকে একজনকে কি করা হয়? চিফ মিনিস্টার হেড করা হয়, চিফ মিনিস্টার, তাই না? ওই যে মনে পড়ছে, দেখো ভালো করে বুঝতে পারবে ব্যাপারটা তাহলে। শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই জায়গায় দাঁড়িয়েছিল ভোটে, মেদিনীপুরে কি জায়গাটার নাম, যাই হোক, সিঙ্গুর কি মনে পড়ছে না। মমতা ব্যানার্জি হেরে গেল, তাহলে প্রশ্ন হলো হেরে গেল তাহলে কি করে মুখ্যমন্ত্রী হলো? না, হেরে গেলে সে মুখ্যমন্ত্রী হতে পারে পরবর্তী 6 মাসের জন্য। একজন এমএলএ যে পরাজিত,
মানে এমএলএ বা বিধানসভার যে সদস্য সেই কি হয়, চিফ মিনিস্টার হয়। এবার পরাজিত প্রার্থীও কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু 6 মাসের মধ্যে তাকে অন্য কোনো স্থান থেকে জিতে আসতে হবে। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করলো, আবার অন্য জায়গায় ভোটে দাঁড়ালো। আমাদের যে অর্থমন্ত্রী ছিল অরুণ মিত্র নাকি পশ্চিমবঙ্গের, সে জিতেছিল যেই জায়গাটায়, সেই জায়গাটা আবার দাঁড়ালো, দাঁড়িয়ে ভোট করালো, মমতা ব্যানার্জি ওখানে জিতে আসলো, স্পিকার হয়ে গেল। আর 6 মাসের মধ্যে যদি জিতে আসতে না পারে, তাহলে তার মুখ্যমন্ত্রী পদ বাতিল হয়ে যাবে। এটাই ঠিক একইভাবে যত এমপি আছে, এমপিদের মধ্যে একজনকে কি করা হয়, প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। নরেন্দ্র মোদী তিনিও তো একজন কি এমপি, বারাণসী থেকে জিতে এসছে, সেই জন্য দু জায়গায় করে দাঁড়ায়। প্রধানমন্ত্রী দু জায়গায় দাঁড়িয়েছিল, দু জায়গাতেই জিতেছে। রাহুল গান্ধী, সেও দু জায়গায় দাঁড়িয়েছিল, দাঁড়াতেই পারে, কোনো অসুবিধা নেই, দু জায়গায় দাঁড়াতেই পারে। রাহুল গান্ধী এক জায়গায় জিতেছে, এক জায়গায় হেরেছে। কেরালায় দাঁড়িয়েছিল এক জায়গায়, আর উত্তরপ্রদেশে এক জায়গায়, উত্তরপ্রদেশে হেরেছে, কেরালায় যেখানে দাঁড়িয়েছিল সেখানে জিতেছে। চলো, ধারায় ছিলাম, ধারায় ফিরে আসি। অনেক কিছু আছে, অনেক কিছু পড়ার আছে, বোঝার আছে। চলো, আর্টিকেল কত ছিলাম, 243। খুবই ইম্পর্টেন্ট এগুলো, 243, হ্যাঁ মনে রাখবে, সবগুলো মার্ক করে রাখবে। তাহলে 243 কি বলা হলো, পঞ্চায়েতের সংজ্ঞা। 243A গ্রামসভা। 243B পঞ্চায়েতের নিয়ম। না, পঞ্চায়েতে কি কি নিয়ম লাগু থাকবে সেটা 243Bতে বলা হয়েছে। পঞ্চায়েতের গঠন, কি করে পঞ্চায়েত গঠন হয়েছে, ওইটাই তো বললাম এতক্ষণ, পঞ্চায়েতের গঠন। না, প্রত্যেকটা গ্রামের কতগুলি গ্রাম নিয়ে তৈরি হয় কি হয়, এক একটা পঞ্চায়েত, বা গ্রামের সদস্যদের নিয়ে, গ্রামের যে কর্তা সদস্য মেম্বার যাকে বলছি আমরা, তাদের নিয়ে তৈরি হয় একটা কি পঞ্চায়েত, কতগুলো সদস্য নিয়ে। নেক্সট 243 বলেছি, ABC, ঠিক আছে, ব্যাস এটুকু মনে রাখো। নেক্সট চলে যাচ্ছে আমরা। অসুবিধা হলে বলবে, যার যেখানে জানার কোশ্চেন করবে, অসুবিধা নাই, এটাই তো সুবিধা, একসাথে আলোচনা করে নেব, পড়ে নেব। 243C বলেছি। নেক্সট আমরা পড়বো, জাম করছে, হ্যাঁ যেগুলো দরকার সেগুলোই করছি, সব দরকার নাই। 265 করো, 265, 265। 265তে কি বলা হয়েছে, না নির্দিষ্ট কর্তৃপক্ষ ছাড়া, নির্দিষ্ট কর্তৃপক্ষ ছাড়া কর বা ট্যাক্স বলতে পারো, আরোপ করা যায় না, আরোপ করা যায় না, যার তার উপর ট্যাক্স লাগু করতে পারবে না, কর্তৃপক্ষ দরকার, অর্থাৎ কর্তা দরকার। 266, 266। এখানে কি বলা হয়েছে, কেন্দ্র ও রাজ্যের সঞ্চিত ব্যয় তহবিল, সঞ্চিত ব্যয় তহবিল ও হিসাবপত্র, মানে না কেন্দ্র ও রাজ্য সরকারের কি একটা তো ব্যালেন্স আছে, সেই ওখান থেকেই তো বিভিন্ন খাতে কি করে খরচ করে। তাহলে যে একটা সঞ্চিত অর্থ আছে বা তহবিল যেটাকে বলছে আর কি, তহবিল, তার হিসাবপত্র, সেটা 266 নম্বর ধারাতে বলা হয়েছে। না কেন্দ্রের যে বাজেট, রাজ্যের যে বাজেট, সেটা কোন খাতে কি খরচ করবে, কতটা পরিমাণে অর্থ আছে আর কি, তার হিসাব নিকাশ, সেটা আছে আর্টিকেল 266-তে, তার কথাই বলা হয়েছে 266 নম্বর ধারায়। নেক্সট 266-তে কি বলা হয়েছে, না কেন্দ্র ও রাজ্যের সঞ্চিত ব্যয়, না কেন্দ্রের হাতে কত টাকা আছে, রাজ্যের হাতে কত টাকা আছে, কোন কোন খাতে বা কি পরিমাণে ব্যয় করবে, ঠিক আছে, সমস্ত টোটাল যে হিসাবপত্র, সেটাই 266 নম্বর ধারাতে বলা হয়েছে।
তাহলে কেন্দ্র ও রাজ্য তাদের হাতে যে অর্থ রয়েছে সেটা কি পরিমাণে ব্যয় করবে, কি পরিমাণে সঞ্চয় আছে তার হিসাবপত্রর কথা উল্লেখ রয়েছে কোথায়, কত নম্বর ধারায়, 266। 267, 267 ভারতের বা দেশের বলতে পারো আকস্মিক ব্যয় তহবিল। আকস্মিক ব্যয় তহবিল, আকস্মিক কথাটা একটু কষ্ট হতে পারে। আকস্মিক বলতে হঠাৎ বা এমার্জেন্সি বলতে পারো। আকস্মিক ব্যয় তহবিল ও গঠন মানে দেখা যাচ্ছে হঠাৎ কোনো চলে আসছে, মহামারী বা কোনো দেখা যাচ্ছে দুর্যোগ বিপর্যয়, এই যে বন্যা খরা বা যে ঘূর্ণবাদগুলো তৈরি হয়ে যাচ্ছে, সাইক্লোন, এগুলো তো জানি না আমরা কখন কি হবে না হবে, প্রাকৃতিক ঘটনা, ভূমিকম্প হতে পারে। তাহলে এই সমস্ত যে আকস্মিক ঘটনাগুলো ঘটছে তার জন্য আকস্মিক ব্যয় তহবিল গঠন করা মানে এমার্জেন্সিকালীন একটা ত্রাণ বা তহবিল রাখা দরকার, প্রয়োজন। আমরাও কি করি, নিজের দেখো না, নিজের দিক থেকে বিচার করো, আমরা কি করি, যার যা সামর্থ্য সেই অনুযায়ী হঠাৎ দেখা যাচ্ছে এমার্জেন্সি কোনো কিছু দরকার হয়, তার জন্য একটা অর্থ কি করি সঞ্চিত রাখি। যারা আছে সে রাখি, যে নাই সে পারে না রাখতে, সেজন্য তো ব্যাংকের অ্যাকাউন্ট করা। হঠাৎ দেখা যাচ্ছে এমার্জেন্সিকালীন লাগতে পারে, সেজন্য স্টোর করে রেখে দিই ওখানে, কখন কি দরকার সেজন্য। নাহলে মানুষ যা ইনকাম করতো সব ভুরি ফেলতো। সঞ্চয় কেন করে, হঠাৎ যদি কিছু দরকার হয় সেজন্য। তাহলে ভারতবর্ষের বা আমাদের দেশের যে আকস্মিক ব্যয় তহবিল সেটা গঠনের কথা বলা হয়েছে, রাখার কথা বলা হয়েছে 267 নম্বর ধারায়। বুঝাতে পারলাম? 267। নেক্সট পড়বো 280। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবে। যেগুলো বলছি ইম্পর্টেন্ট, মার্ক করে নিও, পেয়ে যাবে কমন। 280 থেকে বলা হয়েছে অর্থ কমিশনের গঠন ও ভূমিকা। অর্থ কমিশনের গঠন ও ভূমিকা। গঠন ও ভূমিকা। অর্থ কমিশনের গঠন ও ভূমিকা। না, 280 নম্বর ধারাতে কি বলা হয়েছে, অর্থ কমিশনের গঠন। অর্থ কমিশনের গঠন মানে কি, অর্থ কমিশন কি সেটা আগে বুঝতে হবে। অর্থ কমিশন যদি বলি না, ভারতের যে আয় বা ব্যয় বা তহবিল সেটা দেখাশোনা করে একটা কমিশন, সেটাকে বলছে অর্থ কমিশন। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল যে কমিশন যদি বলি, আমাদের এখন যেটা কমিশন গঠন করা হয়, অর্থমন্ত্রী আছে, অর্থমন্ত্রী কি ওটা দেখবে, এই অর্থমন্ত্রীকে আবার মানে কি বলবো, চালানোর জন্য কমিশনটা গঠন করা হয়। অর্থমন্ত্রীকে বিভিন্ন নির্দেশ দিবে, এই করুন এই করুন, এক কথায় পরামর্শ দিবে, তার জন্য একটা অর্থ কমিশন গঠন করা হয়। আর্টিকেল 281, 281 না, এই 281-তে কি বলা হয়েছে, অর্থ কমিশনের সুপারিশ কাকে, না অর্থ কমিশন কাকে সুপারিশ করবে, রাষ্ট্রপতিকে। অর্থ কমিশনের, অর্থ কমিশনের সুপারিশ প্রদান রাষ্ট্রপতিকে। তাহলে এই যে অর্থ কমিশন এ কি করবে, রাষ্ট্রপতিকে সুপারিশ করবে কিন্তু, হ্যাঁ, রাষ্ট্রপতি কে লিখবে, না অর্থ কমিশন কাকে সুপারিশ করবে, রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতিকে বলবে এটা করা উচিত, এটা করা উচিত দেশের স্বার্থে। নেক্সট চলো, নেক্সট আমরা পড়বো আর্টিকেল 281, 300, 300, 300 তো না, 300A, 300 দরকার নাই। 296 থেকে 300-তে বলা হয়েছে কেন্দ্র রাজ্যের যে দায়িত্ব সেগুলো, আমরা 300A পড়বো, ইম্পর্টেন্ট 300A। 300A-তে কি বলা হয়েছে, কোনো আইন স্বীকৃত কর্তৃপক্ষ ছাড়া কোনো ব্যক্তিকে তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। মানে দেখা যাচ্ছে রিন্টু বাবু তার বাড়িতে আমি লোকজন নিয়ে চলে গেলাম, লোকজন নিয়ে বলেছি কিন্তু, হ্যাঁ, দিয়ে বললাম এই বাড়ি আমার, এই জমি আমার, রিন্টু বেরিয়ে যা তুই,
রিন্টু মেনে নেবে না, বলে কে না কে আসছে, লোকজন গুন্ডা মস্তান নিয়ে চলে আসছে, হবে না। এটা একটা গেল। এবার দেখা যাচ্ছে আমি কি সুপ্রিম কোর্টের উকিল বা হাইকোর্টের উকিল, সুপ্রিম কোর্টের একজন উকিল, হাইকোর্টের 2-3 জন উকিল, সেই সঙ্গে সঙ্গে পুলিশ, করিমপুর থানার আইসি টাইসিকে নিয়ে চলে গেছি, বলেছি এই বাড়ি আমার, এই জমি আমার। এবার কিন্তু রিন্টু ভয় পেয়ে যাবে। মানে ব্যাপারটা কি আলাদা, কি পার্থক্য কি না, এক জায়গায় দেখলাম লোক গুন্ডা মস্তান দাদা এদের নিয়ে গেছি, আর এক জায়গায় নিয়ে গেছি কি পাওয়ারফুল লোক। পাওয়ারফুল মানে কি না, এরা কিন্তু গভর্নমেন্ট বা সরকারি প্রদত্ত কি কর্মচারী বলতে পারো, বা আইন অনুসরণকারী ব্যক্তি। সেটাই বলছি, যদি কোনো ব্যক্তিকে আমরা তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করি, তবে অবশ্যই তাকে বঞ্চিত করার জন্য আমাদের আইন স্বীকৃত কোনো কর্তৃপক্ষ ছাড়া করতে হবে, নাহলে পারবো না। কোর্টের পেপারস নিয়ে যেতে হবে, উকিল নিয়ে যেতে হবে, পুলিশ নিয়ে যেতে হবে। এক কথায় আইন স্বীকৃত কর্তৃপক্ষ ছাড়া কাউকে আমরা তার যে অধিকার সেখান থেকে বঞ্চিত করতে পারবো না। বোঝা গেল? লেখো নিজেরা, আমি লিখছি না। দেখো, আইন স্বীকৃত কর্তৃপক্ষ ছাড়া, আইন স্বীকৃত কর্তৃপক্ষ ছাড়া, আইন স্বীকৃত কর্তৃপক্ষ ছাড়া কোনো ব্যক্তিকে, আইন স্বীকৃত কর্তৃপক্ষ ছাড়া কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। কত নম্বর ধারায় বলা হয়েছে? 300A, খুবই ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবে। নেক্সট আর্টিকেল, বোঝা গেল? 300A বোঝা গিয়েছে? 301 আছে না ঘুমিয়ে গেল সব? সায়ন, সায়ন বিশ্বাস, সায়ন বিশ্বাস কে? আচ্ছা, লেফট হয়ে গেছে, লেফট হয়ে গেছে। অসীম সুপর্ণা আছে, রিন্টু, কালিয়া, সঞ্জু। চলো, আমাদের কি পশ্চিমবঙ্গের ছেলেপেলে মনে করে পড়লেই চাকরি পেয়ে যাবে? হ্যাঁ, সেই জন্য পড়ে না। চলো। এই চাকরি পেয়ে যাবো তাই ভাবে, সেই জন্য পড়ে না। তো দেখছে পড়লেই তো আমরা চাকরি পেয়ে যাবো, সেই জন্য পড়িনি। ওরা বোঝে না কত পড়া পাবলিক আছে, কোন জায়গায় কি মানে কি পরিমাণে যে কম্পিটিশন এসছে বোঝে না। থাক, ভগবান ওদের সুবুদ্ধি দিক, মঙ্গল করুক, এইভাবে চারিদিকে ব্যস্ত রাখুক যাতে পড়তে না হয় ওদের। চলো, কম্পিটিশন কমছে না, কম্পিটিশন কমছে না। ওরা পরীক্ষায় বসলেও কিছু কম্পিটিশন হবে না, হ্যাঁ। কম্পিটিশন যারা মানে যাদের জন্য হবে তারা, তাদেরকে বলা লাগবে না, তাদের মাস্টারও লাগবে না, ঠিক পড়বে, পড়ে নেবে। মাস্টারে পড়ালেও পড়বে, মাস্টার থাকলেও পড়বে, না থাকলেও পড়বে, ঠিক পড়ে নেবে যারা পড়ার আর যারা কম্পিটিশন করবে। আর মানে এর থেকে ভালো ভাষায় বলতে পারলাম না। চলো, ব্যবসা, 301 ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য, সঞ্জু পড়তে আসিস নি তো? ব্যবসা, বুঝলাম, ব্যবসা বাণিজ্য ও লেনদেন, ব্যবসা বাণিজ্য ও লেনদেন করার কি বলবো, অনুমতি বা দায়িত্ব তো বলতে পারি না, স্বাধীনতা।
এবার ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিপি কেপির কাট অফ কোথায় যায় দেখবি। তাহলে পড়বি নি তো দেখবি, তাছাড়া আবার কি। কারণ সঞ্জু দাও দিবে, আমিও পরীক্ষা দিব, তুইও পরীক্ষা দিবি, তাহলে বুঝবে কাট অফটা কোথায় যাবে। আমি হাইটে নাই বাদ যাবো, কিন্তু পরীক্ষায় তো নাম্বারটা তো বাড়ি দেই, কাট অফটা তো বাড়ি দেই। 301। হাটে নাকি 70 75 বলে, তার আগে গল্প হবে না। লিখি রাখ এখানে, অন ভিডিও লাইভে বলছি 70+ যাবে কাট অফ জেনারেল ডব্লিউবিপির। একটাই এক্সাম। চলো, তাহলে কি বলা হলো, 301 নম্বর ধারায় কি বলা হয়েছে, ব্যবসা বাণিজ্য ও লেনদেন করার স্বাধীনতা। না আমি কোনো ব্যবসা করব, বাণিজ্য করব বা লেনদেন করব, সেখানে আমাকে অধিকার দেওয়া হয়েছে 301 নম্বর ধারায়। যে কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্য করতে পারে, তাই বলে তুমি হিরোইন আফিংয়ে ব্যবসা করবা হবে না, আইন বিরুদ্ধ। আইন অনুযায়ী বা আইনসম্মত ব্যবসা বিজনেস করতে পারো। ঠিক আছে, মাছের ব্যবসা করো না, কে কি বলবে, তাই বলে কচ্ছপ বেচতে হবে না, ওটা আইন বিরোধী। আইন অনুযায়ী যেগুলো আর কি বলা হয়েছে সেগুলো করতে পারো, কোনো অসুবিধা নাই। 301 নম্বরে তাহলে ব্যবসা বাণিজ্যের অধিকার দেওয়া হয়েছে ব্যক্তিকে, ভারতীয় নাগরিকদের, আর্টিকেল 301 অনুযায়ী। নেক্সট 302, আর্টিকেল 302। 302-এ কি বলা হয়েছে, না ব্যবসা বাণিজ্য ও লেনদেনের উপর যে নিয়ন্ত্রণ, সেটা ব্যবসা বাণিজ্য লেনদেনের উপর কি নিয়ন্ত্রণ, ওই যে বললাম। ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ, তুমি যা খুশি ব্যবসা করবা সেটা তো চলে না, কিছু জিনিস আছে যেগুলোর উপরে নিয়ন্ত্রণ করা হয়েছে, সেটা 302। তাহলে ব্যবসা বাণিজ্য লেনদেন করার স্বাধীনতা 301, আর ব্যবসা বাণিজ্য লেনদেনের উপর নিয়ন্ত্রণ সেটা 302। মানে আমি যে কোনো ব্যবসা করব সেটা না, কিছু ব্যবসা বাণিজ্য রয়েছে যেগুলো নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, করতে পারো না, ওই যে হিরোইন আফিং এগুলো। ঠিক আছে, বা লাইসেন্স ছাড়া তুমি আর কি সুরা জাতীয় যে জিনিস সেগুলো বিক্রি করতে পারবে না, লাইসেন্স লাগবে। এই যে নিয়ন্ত্রণ বলছে, এটাই 302 নম্বরে বলা হয়েছে। আর্টিকেল 312, 312 নম্বর ধারা কি বলা হয়েছে, রাজ্যসভা কর্তৃক যে সর্বভারতীয় কর্তৃক গঠন। চলো লেখো, রাজ্যসভা কর্তৃক, রাজ্যসভা কর্তৃক, রাজ্যসভা কর্তৃক নতুন সর্বভারতীয়, নতুন সর্বভারতীয় কি বলবো, সার্ভিস গঠন, সার্ভিস লেখো তাহলে সার্ভিস গঠন, অল ইন্ডিয়া কি বলবো, নিউ অল ইন্ডিয়া সার্ভিস। তাহলে রাজ্যসভা কি করবে, নতুন সার্ভিস গঠন করতে পারে, রাজ্যসভা চাইলে নতুন সার্ভিস গঠন করতে পারে, এটা 312 নম্বর ধারায় বলা হয়েছে। নেক্সট চলো, 315, আর্টিকেল 315, 315 নম্বর ধারা। 315 নম্বর ধারায় কি বলা হয়েছে, কেন্দ্র ও রাজ্যের, 315 নম্বরে কি বলা হয়েছে, কেন্দ্র ও রাজ্যের, লিখবে কেন্দ্র ও রাজ্যের কি বলবো কমিশন গঠন, কেন্দ্র ও রাজ্যের কমিশন গঠন, কেন্দ্র ও রাজ্যের কমিশন গঠন। কোথায় গেছিলে, কে আছে আর, তাহলে 315 নম্বর ধারায় কি বলা হয়েছে, কেন্দ্র ও রাজ্যের কমিশন গঠন। নেক্সট চলো, আর্টিকেল 323 এ, 323 এ, হ্যাঁ,
এটা বোঝা গেল। 315 কেন্দ্র রাজ্যের কমিশন গঠন। কমিশন গঠন মানে কি বলতে পারি? চলো চলো, ব্যাস, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, আমাদের পশ্চিমবঙ্গে আছে, সমস্ত রাজ্যেই আছে পিএসসি বোর্ড, পাবলিক সার্ভিস কমিশন। পিএসসি কি করে? ওই যে ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ডব্লিউবিসিএস, বিভিন্ন পদে কি কর্মচারী নিয়োগ করে। তাহলে এই পিএসসি কি একটা কমিশন, পাবলিক সার্ভিস কমিশন। বোঝাতে পারলাম কি? পাবলিক সার্ভিস কমিশন। তাহলে রাষ্ট্র বা রাষ্ট্র কি করে? বিভিন্ন রাজ্যের কমিশন গঠন করার নির্দেশ দেয়, বা রাষ্ট্রেরও গঠন বলতে পারি। ঠিক আছে। এসএসসি, এসএসসি মানে কি? স্টাফ সিলেকশন কমিশন। এসএসসিও কি একটা কমিশন, এটা রাজ্য কেন্দ্রের। আর পিএসসি কি রাজ্যের, পাবলিক সার্ভিস কমিশন। আর এটা এসএসসি কি স্টাফ সিলেকশন কমিশন। এই এসএসসি তো কি তোমাদের নিয়োগটা করে, বিএসএফ, সিএফ, এগুলো এসএসসি তো রিক্রুটমেন্ট করে, পরীক্ষা করায় কি এসএসসি। এসএসসি জিডি বলি, এসএসসি সিজিএল বলি, সিএইচএসএল বলি, এমটিএস বলি, এগুলো। তাহলে এসএসসি একটা বোর্ড, এটা একটা কমিশন, স্টাফ সিলেকশন কমিশন। রাজ্যে যারা নিয়োগ করে সেই বোর্ডটার নাম কি, কমিশনটার নাম কি? পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। समझ में आया कुछ? 323 এ, 323 এতে কি বলা হয়েছে না, 323 দরকার নাই, ছাড়ো। 323 অত গুরুত্বপূর্ণ না, ফালতু। 324 ইম্পর্টেন্ট। 324, 324, 324 নম্বর ধারা। 324 নম্বর ধারায় কি বলা হয়েছে না, নির্বাচন পরিচালন, তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের জন্য একটি কমিশন। সেই কমিশনটাকে কি বলি আমরা? নির্বাচন কমিশন। তাহলে 324 নম্বর ধারায় বলা হয়েছে নির্বাচন কমিশন গঠন, নির্বাচন কমিশন গঠন। বলো, বর্তমান ভারতের নির্বাচন কমিশনার কে? নগদ 1 লাখ টাকা পুরস্কার দেবো যে বলতে পারবে। 324 নম্বর ধারায় বলা হয়েছে নির্বাচন কমিশন গঠন। কে কে গুগল করছো? কে 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 গুগল করছে? গুগল করলে হবে না, গুগল করলে আমাকে দেয়া লাগবে 2 লাখ করে। চলো, ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে? নির্বাচন কমিশনার, বর্তমান নির্বাচন কমিশনার হচ্ছে জ্ঞানেশ কুমার। আসবে আপকামিং এক্সামের জন্য, খুবই ইম্পর্টেন্ট, রিসেন্ট চেঞ্জ হলো। জ্ঞানেশ কুমার হচ্ছে ভারতের বর্তমান নির্বাচন কমিশনার। এর আগে কে ছিল? রাজীব কুমার। রাজীব কুমার ছিল ভারতের নির্বাচন কমিশনার। বর্তমানে হচ্ছে জ্ঞানেশ কুমার। মার্ক করে রাখবে, লিখে রাখবে, আপকামিং এক্সামে খুবই ইম্পর্টেন্ট হবে, রিসেন্ট চেঞ্জ হলো 2-3 মাস আগে। 2025 আই থিঙ্ক এপ্রিল না মে, মে জুন, এটা মে মাসে হয়েছে মনে হয়, মে কি জুন মাসে হয়েছে। আর থাকবে কত? 2028, 2028 পর্যন্ত। দরকার নাই অত, জাস্ট নামটা মনে রাখো, জ্ঞানেশ কুমার। ভারতের বর্তমান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাহলে 324 নম্বর ধারায় কি বলা হয়েছে? নির্বাচন কমিশন গঠন। এই নির্বাচন কমিশন কি করবে না, নির্বাচন কাজ করবে। অর্থাৎ যে নির্বাচনগুলো হয় লোকসভা, লোকসভা, সেটা মানে নির্বাচনটা করবে। আর বিভিন্ন রাজ্যের যেগুলো হচ্ছে সেই রাজ্যে কী হবে? নির্বাচন কমিশনারই করবে। বিভিন্ন রাজ্যে ভোট হয়, ভোটের আগে কী হয়? নির্বাচন কমিশনার এর হাতে কিন্তু ক্ষমতা চলে যায়, তখন আর মুখ্যমন্ত্রীর হাতে ক্ষমতা থাকে না, নির্বাচন কমিশনার দেখভাল করে সমস্ত কার্য। ঠিক আছে। রাজ্যপাল আর নির্বাচন কমিশনার মিলে কাজ করে তখন। রাজ্যপালের নেতৃত্বে নির্বাচন কমিশনার কাজ করে। নির্বাচন কমিশনারই কিন্তু তখন নির্বাচন চলাকালীন রাজ্যের সর্বক্ষমতার অধিকারী হয়। ঠিক সেইভাবে গোটা দেশে যখন লোকসভা ভোট হয় তখন গোটা রাজ্যে নির্বাচন কমিশনার গোটা দেশের ক্ষমতার অধিকারী হয়ে যায়। এই নির্বাচন কমিশনার বা সেন্ট্রাল যে কমিটি, সেই কি করে? বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশনারকে নিয়োগ করবে। রাষ্ট্রপতি নিয়োগ করে কিন্তু নির্বাচন কমিশনারকে। আর্টিকেল 324-এ কি বলা হয়েছে? নির্বাচন কমিশন গঠনের কথা। নেক্সট চলো, 325, আর্টিকেল 325, আর্টিকেল 325, 325 নম্বর ধারায় কি বলা হয়েছে না, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ সবাই
যে কোনো ব্যক্তি বা যে কোনো ধর্মের ব্যক্তি, বর্ণের ব্যক্তি প্রত্যেকে কি করে না নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। সে যেই হোক, যে ধর্মের মানুষ হোক, যে বর্ণেরই হোক না কেন, স্ত্রী পুরুষ যাই হোক না কেন, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ ভোট দেওয়ার যে অধিকার 18 হয়ে গেলে আমি ভোট দিতে পারবো, যে ধর্মের যে বর্ণের যাই হোক না কেন, স্ত্রী পুরুষ সবাই। তাহলে 325 নম্বর ধারায় আমাকে কি ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। তাহলে 325 লিখবে, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ। নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ। অংশগ্রহণ। অংশগ্রহণের অধিকার লেখো। অংশগ্রহণের অধিকার। তাহলে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো মানে পুরুষ বা মহিলা ব্যক্তি যে যেই হোক না কেন, সে ভোট দিতে পারবে। 325 নম্বর ধারা অনুযায়ী তাকে অধিকারটা দেওয়া হয়েছে। তাহলে 324 নম্বর নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। 325 নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার দেওয়া হয়েছে। আগে ভোট দেওয়ার বয়স ছিল 21 বছর, সেটাকে কমিয়ে এখন করা হয়েছে 18 বছর। 21 থেকে 18 বয়স করা হয় ভোট দেওয়ার অধিকার কততম অনুচ্ছেদে? আর্টিকেল 61। ঠিক আছে, মনে রাখবে, দেয় ওটা অ্যামেন্ডমেন্টের মধ্যে পড়ে দেবো। আর্টিকেল 325, নেক্সট মনে রাখবে 326, 326, এগুলো মার্ক করে রাখবে, নির্বাচন কমিশনার সব এগুলো ইম্পর্টেন্ট। 324 থেকে 25, 26। 326 কি না, লোকসভা ও রাজ্য বিধানসভার সদস্য নির্বাচন করা হবে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটার কি বলবো ভোটাধিকারের ভিত্তিতে। না, লোকসভার যে সদস্য, রাজ্যসভার যে সদস্য, তাদেরকে আমি এমনি চুজ করতে পারবো না। তার জন্য কি করতে হবে? ভোট দেওয়ার ভিত্তিতে, মানে কে কাকে এখন আবার কে আসছে? হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি স্যার, আমাদের বিরিয়ানি কই? সুপ্রিয়া মনে হয় ওইখানে আছে, বুঝলি রিন্টু? শয়তান, শয়তানটা আসলো এসে চলে গেল। ও, দেখেছিস রিন্টু, তলে তলে এত দূর বাড়ির কাছে, সেই জন্য বলিছে। দেখা যাচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠলেই দেখা হয়ে যাবে, আর আমরা দূরে বলি বলেনি। এবার কে পাশ করলো জিজ্ঞাসা করা হবে না, কে ফেল করেছে সেটা জিজ্ঞাসা করতে হবে। এ- আচ্ছা, তোমার তোমার ভাই প্রি মেডিকেল করাচ্ছে বলি তুমি প্রি মেডিকেল করাচ্ছো। তোমার ভাই তোমার ভাই মক নিছে বলি তুমি মক নিছো। তোমার ভাই তোমার ভাই রান করাছে বলি তুমিও রান করাতে শুরু করে দিয়েছো। এইবারে কি করবে তাহলে? আমি দেখিনি যদিও। তোমার ভাই তুমি বুঝে নিবা, আমাদের কি? তো বুঝতেই পারছে, ও তো বুঝতেই পারছে।
সে বলো। রেকর্ড চলছে, অসুবিধা নাই, বলো। শোনা যাবে না তোমার কথা, তোমার কথা শুনতে পাবে না, আমার কথা শোনা যাবে শুধু, বলো। হুম। হুম হুম। না, কাট আপ নেমে আসবে। 70-এ পাবে চাকরি, 105-এ পাচ্ছে না, 170-এ পাবে। তুক্কা মারবে, সব ঠিক হয়ে যাবে। আমাদের ছেলেপিলে পাবেই না অন্য ছেলেপিলে পেলে, কারণ আমাদের ছেলেপিলের গতি নাই পড়ার কোনো, না পড়তে আসে না পড়ে, কিছু নাই। পারিনি আমি। আমি কিছু পারিনি।
হিন্দি এখন থেকে পড়ো, এখন থেকে পড়ো।